জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে সর্বমন্ত্রী বলে জনগণ বলে, তিনিই বলেছেন আসলে আমরা তো এই বিচার সংস্কারের আসলে আমরা মনোযোগ দিতে চাই না, আমরা কোনোভাবে একটা নির্বাচনের জন্য এই সব কিছু মেনে নিয়েছিলাম। আসলে এত বড় একটা প্রতারকের দল কিভাবে দেশ চালাবে, এটা দেশবাসীর কাছে বিস্ময়ের ব্যাপার। আপনাদের মনে আছে যে কোনো কিছু একটা হলেই তখন এই সব জাতীয় নেতৃবৃন্দ বলতেন এই সব সমস্যার সমাধান হচ্ছে একটা নির্বাচিত সরকার হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে এই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখন চোখের পানি ফেলে কেন? তার মানে কি আমরা ধরে নেব জনগণ কি এটা মনে করবে, এই বিশ্বাস করলে কি অপরাধ হবে তাদের, যে 12ই ফেব্রুয়ারি আসলে নির্বাচিত সরকার এখনো আসে নাই, একটা ইঞ্জিনিয়ারিং সরকার এসেছে, সেই জন্য এখন এই বিচার সংস্কার হচ্ছে না? তাহলে আপনাদের কথাই তো আপনারা আসামি, আপনারাই তো বলেছিলেন একটা নির্বাচিত সরকারই এই সব সমস্যার সমাধান। আপনারা শেখ হাসিনাকে নিয়ে আসার কথা, সেখানে শেখ হাসিনা নিজে আসতে চায়, আমরা নিয়ে আসতে পারতেছি না। সে ডেডলাইন দিয়ে দিয়েছে এই বছরের মধ্যে তিনি আসবেন, আর আমরা বলছি এই বছরের মধ্যে এই সরকারকে তার ফাঁসি কার্যকর করতে হবে। এই শহীদ পরিবার আগামী বার্ষিকী উদযাপন যেন শেখ হাসিনার ফাঁসির মধ্য দিয়ে করতে পারে। শুধু শেখ হাসিনা না, দুর্ভাগ্য এখন মডিফাই আওয়ামী লীগ তৈরি করা হচ্ছে। তাদেরকে আবার জামিন দেওয়ার জন্য সরকার, বিচার বিভাগ এবং কতিপয় বিচার কার্যের সাথে সম্পৃক্তরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কে কত আগে তাদেরকে জামিন দিয়ে তাদের কাছে প্রিয় পাত্রে পরিণত হতে পারে। আসামি গ্রেপ্তার করায় নজর নাই, আসামিকে জামিন দিয়ে তাদের প্রিয় পাত্র হওয়ার জন্য এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিষ্কার বার্তা দিতে চাই, জাতীয় সংসদের সদস্য হয়েছে আমরা, এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হইল 2009 সাল বা 2008 সাল থেকে যে রাস্তা থেকে আমরা তৈরি হয়েছি, ওই রাস্তাই হচ্ছে আমাদের কাছে প্রিয়। যদি সংসদে সমন্বয় না হয়, যদি সংসদে এর সমস্যার সমাধানের রাস্তা না হয়, তাহলে ওই রাজপথ থেকেই আবার নতুন করে সমস্যার সমাধানের রাস্তা বের করা হবে। আমিরে জামাত বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান খুব পরিষ্কার করে বলেছেন, যদি সংসদে এই জায়গায় সকল সমস্যার কেন্দ্রবিন্দু, সমাধানের কেন্দ্রবিন্দু এটা হয় আলহামদুলিল্লাহ, না হলে যেখানে মাননীয় স্পিকার বলে আমাদেরকে সময় নিতে হয়, আর মাননীয় স্পিকারও যখন বলে আপনার সময় শেষ, মাননীয় সংসদ সদস্য আপনি বসে যান, এই সংসদের বাইরেও কিন্তু একটা জায়গা বাংলাদেশে আছে যেখানে মাননীয় স্পিকারও বলা লাগে না, আর মাননীয় স্পিকারও বলে না মাননীয় সংসদ সদস্য আপনি বসেন, আপনার এখন এই কথা হায় এবং নায়ে শেষ করে দেওয়া হবে। আমরা জনগণের কাছে হায় এবং না নিয়ে যাব, জনগণের হায়ের ভোটে এই গণভোট বাস্তবায়ন হবে, বিচার হবে, সংস্কার হবে, মানবিক বাংলাদেশ বিনির্মাণ করে শহীদের রক্তের এবং তাকে চোখের পানির বদলা গ্রহণ করা হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ কথা, সভাপতি মূলত কথা বলবেন, কর্মসূচি ঘোষণা করবেন। আজকে শুধু এতটুকু বলি, দেখেন এই সম্মানিত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ এবং আজকে এখানে যারা আসছেন, তাদের মাঝে যে আকুতিগুলো আছে, যে ইতিহাস জুলাই আগস্টে তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণে এই সমস্ত শহীদ আহত জুলাই যোদ্ধাদের ওই আন্দোলন ঠিক একইভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি শহীদ ওসমান হাদির বিচার, তার ইতিহাস, এই শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের ইতিহাস এখন সিলেবাসে অন্তর্ভুক্ত করতে এই সরকার নাকি আর আগ্রহ দেখাচ্ছে না। পরিষ্কার বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেমন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের প্রজন্মকে গড়ে তোলা হয়েছে, তার এই ধারাবাহিকতায় 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। আর এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সিলেবাসে অন্তর্ভুক্ত করে আগামী দিনে এমন একটা প্রজন্ম গড়ে তুলতে হবে, আগামী দিনে যেন কেউ নতুন করে আর ফ্যাসিবাদ হওয়ার চিন্তাই তারা করতে না পারে। অবশ্যই তাদের এই গর্বিত ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। আজ থেকে 2 বছর পূর্বে এদেশের তরুণ, এদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন তারা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, ঠিক সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে তৎকালীন ফেসিবাদী খুনি হাসিনা
তার রাষ্ট্রীয় শক্তি তাদের উপরে বল প্রয়োগ করেছিল, নির্বিচারে তাদেরকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছিল। যেই হত্যা, যেই জুলুম নির্যাতন শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষকে আন্দোলিত করেছিল। পুরো বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ড দেখে, এই রক্তাক্ত রাজপথ দেখে, এই জুলুম নির্যাতন দেখে এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল। যে আন্দোলনটা একটা পর্যায়ে গণবিস্ফোরণের রূপ ধারণ করেছিল এবং যে গণবিস্ফোরণের ফলে ফেসিবাদী খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ওই দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে কিভাবে গুলির সামনে বুক পেতে দিয়ে লড়াই করতে হয়। আবু সাঈদের সেই কথাটি যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এইভাবেই তারা গুলিকে বুকে ধারণ করে গুলির সামনে বুক পেতে দিয়ে লড়াই করে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় কিভাবে বুক চিতিয়ে লড়াই করে বিজয় অর্জন করা যায়। এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে ফেসিবাদকে বিদায় করতে হয়। সেটি জুলাই গণঅভ্যুত্থানের সেই আন্দোলনকারী আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, আজকে যারা ক্ষমতার মসনদে আসীন হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত না হলে এই আলিফ, জুনায়েদ, আবু সাঈদ, মুগ্ধরা যদি শাহাদাত বরণ না করতেন তাহলে তারা হয়তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারত না। ওই শিলং থেকে বাংলাদেশে এসে নির্বাচন অংশগ্রহণ করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুযোগ পেত না। কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়ে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, আজকে এমপি হয়ে, মন্ত্রী হয়ে বেমালুম ভুলে গেছেন কাদের কারণে আজকে আমরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, জাতীয় সংসদে আমরা ভূমিকা পালন করছি। কিন্তু আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যদি শহীদদের এই ত্যাগ কুরবানিকে যদি উপেক্ষা করেন, গণভোটের গণরায়কে যদি আপনারা প্রত্যাখ্যান করেন, শহীদদের প্রত্যাশা, শহীদ ফ্যামিলির প্রত্যাশা যদি পূরণ করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য সামনের দিনে আরেকটি বিপ্লব অপেক্ষা করছে। যেই বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের পতন হবে, কিন্তু খুনি হাসিনা হয়তোবা দিল্লিতে পালিয়ে যেতে পেরেছে, আপনাদের যাওয়ার জায়গা থাকবে না। সুতরাং তার আগেই সংশোধন হয়ে যান, তার আগেই হুঁশ ফিরে নিয়ে আসেন, জনগণের গণরায়কে বাস্তবায়ন করেন, শহীদ এবং আহত পরিবারের সেই আত্মনাদকে বুকে ধারণ করে তাদের সেই চিন্তা চেতনাকে, তাদের চেতনাকে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।